আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন। আজ আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সঠিক এসইও স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে এসইওর স্ট্র্যাটেজিটা অনেকটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন হিসেবে কাজ করবে। তো অনেকেই ভাবে এসইও বলতেই একটা আর্টিকেল লিখতে হবে, কিওয়ার্ড বসাতে হবে এবং ব্যাকলিং করলেই মোটামুটি সেটা র্যাঙ্কে চলে আসবে। এই যে ধারণা, আসলে এটা কাইন্ড অফ মিথ। এই ধারণাগুলো আমাদের এখন আর চলে না। তো এটা কিভাবে এসইও স্ট্র্যাটেজিটা আমরা ফিক্স করতে পারি, কিভাবে আমাদের সামনে কিভাবে আমরা আগাতে পারি এবং কিভাবে আমাদের একটা আর্টিকেল র্যাঙ্ক হতে পারে, কিভাবে মনিটর হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো প্রথমে আমাদের ভাবতে হবে এক নম্বর যে পয়েন্টটা, সেটা হবে যে টার্গেট ঠিক করতে হবে। আমরা কাদের জন্য লিখছি বা কাদের জন্য কাজ করছি। মনে করেন আমার একটা SaaS প্রোডাক্ট আছে, সেই SaaS প্রোডাক্টটা আমার টার্গেট কাদের জন্য। মনে করুন স্মল বিজনেস অথবা মিডিয়াম সাইজড যে সমস্ত বিজনেসম্যান আছে তাদেরকে আমি টার্গেট করব, অথবা ইভেন জায়ান্ট যারা আছে তাদেরকেও টার্গেট করতে পারি। তো আমরা প্রথম বুঝবো যে আমাদের প্রোডাক্টটা আসলে কাদের জন্য এবং সেই অনুযায়ী তাদেরকে টার্গেট করে আমাদের লিখতে হবে, যেন তাদের কাছে প্রথমত আমাদের লেখাটা পৌঁছায় এবং তারা পারসুয়াডেড হয়ে সেটাকে সাবস্ক্রাইব করতে পারে এবং সেটা পারচেজ করে। তো এটাই আমাদের টার্গেট। সুতরাং আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা কাদের জন্য কাজ করছি বা কাদের জন্য লিখছি। তাহলে আমাদের এই জিনিসটা যখন আমরা ক্লিয়ার করতে পারবো, তখন আমরা সেকেন্ড স্টেপের জন্য যেতে পারবো। সেকেন্ড স্টেপটা কি? কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেজ। মোস্ট অফ দ্য এসইও এক্সপার্টস এটার পিছনে অনেক বেশি সময় ব্যয় করে, কারণ একটা পোটেনশিয়াল কিওয়ার্ড বের করা খুবই টাফ। যেমন আপনি একটা কিওয়ার্ড যখন বের করবেন, প্রথমে বুঝতে হবে আসলে ওই কিওয়ার্ডটা দিয়ে সবাই সার্চ করছে কিনা। এটা আসলে ভলিউম কেমন, অর্থাৎ প্রতি মাসে ওই কিওয়ার্ডটা কতজন সার্চ করছে ওই কিওয়ার্ডটা দিয়ে। এখন এটা কিওয়ার্ড ডিফিকাল্টি, অনেকেই বলে কিওয়ার্ড ডিফিকাল্টি লোয়ার হলে ভালো হয়, কম হলে ভালো হয়, বাট মোস্ট অফ দ্য টাইম ইট ডাজন্ট ম্যাটার। কারণ কিওয়ার্ড ডিফিকাল্টি আসলে সবসময় ম্যাটার করে না, এর জন্য যে যারা জায়ান্ট তারা ওটা লিখছে। তো আবার অনেক সময় দেখা যায় খুব লো ভলিউম কিওয়ার্ড, যদি আমরা এসইএম রাশের কথা বলি, এসইএম রাশ থেকে যদি আমরা 0 থেকে 14 ভিতরে নিই, তাহলে একেবারে এটা খুবই ইজি কিওয়ার্ড হিসাবে পরিগণিত হয়। তো এটা কিন্তু সর্বোচ্চ পরিমাণ, যারা অনেক বড় যাদের মান্থলি ভিজিটর 1 কোটি আছে, তারাও ওই কিওয়ার্ডকে টার্গেট করছে। আবার যাদের মান্থলি ভিজিটর মাত্র 50,000, তারাও ওই কিওয়ার্ডকে টার্গেট করছে। আবার যে নতুন শুরু করছে, সেও কিন্তু প্রথমে ইজি কিওয়ার্ড টার্গেট করে সামনের দিকে আগায়। সুতরাং কোন কিওয়ার্ডটা এক্স্যাক্টলি কার জন্য কাজ করতে পারে বা কিভাবে কাজ করবে, আসলে এই কিওয়ার্ডটা দিয়ে কনভার্ট হবে কিনা, সব কিছু বিবেচনা করে সে কিওয়ার্ডটা নিয়ে লিখতে হবে। এর জন্য কিওয়ার্ড রিসার্চটা খুবই ক্রিটিক্যাল আমি বলবো। 3 নম্বর বিষয়টা নিয়ে যেটা আলোচনা করবো, অর্থাৎ থার্ড স্টেজে যেটা নিয়ে আলোচনা করা উচিত, সেটা হলো সার্চ ইন্টেন্ট বোঝা। অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ তো আমরা যখন করছিলাম তখন কিন্তু সার্চ ইন্টেন্টটা, এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু টাইপস অফ সার্চ ইন্টেন্ট সম্পর্কে কথা বলেছি, ইচ্ছা করলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো সার্চ ইন্টেন্টটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু কখনো কনভার্ট হবে না। যদি আমরা লিখছি, কিওয়ার্ডটা পিক করলাম ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে, বাট আপনি টার্গেট করছেন এটা একটা নেভিগেশনাল কিওয়ার্ড হবে বা নেভিগেশনাল, অর্থাৎ আপনি কোনো একটা পেজে যেতে বলছেন, তাহলে কিন্তু ইনফরমেশনাল কিওয়ার্ডকে নেভিগেশনাল কিওয়ার্ড হিসাবে আপনি পরিগণিত করতে পারছেন না। সুতরাং আপনার ইনফরমেশনাল কিওয়ার্ডের কাজই ইনফরমেশন দেওয়া। আবার নেভিগেশনাল দেখাচ্ছে আপনি ফেসবুক লগ ইন পেজে পাঠাবেন, কিন্তু সেটা আপনি দিচ্ছেন না, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার কিওয়ার্ডের সঙ্গে কাজের মিল থাকছে না। সুতরাং কিওয়ার্ড ইন্টেন্ট অর্থাৎ ইউজার ইন্টেন্ট বা সার্চ ইন্টেন্ট বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সার্চ ইন্টেন্ট না বোঝা যায়, তাহলে দেখা যাচ্ছে আপনার একটা প্রোডাক্ট আছে, সেটা থেকে আপনার কনভার্সনই আসছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই স্টেজ খুবই গুরুত্বপূর্ণ।
কিওয়ার্ড রিসার্চ, সার্চ ইন্টেন্ট বোঝা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নাম্বার 4 আমরা যে স্টেজে কথা বলবো এটা হলো ওয়ান পেজ এসইও করা। ইটস ওকে, আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, কম্পিটিটর অ্যানালাইসিস করলেন, আপনি সার্চ ইন্টেন্ট অনুযায়ী একটা আর্টিকেল লিখলেন, এখন আপনাকে সেটা পাবলিশ করার সময় এসেছে আপনার জন্য। তো সেখানে আপনার ওয়ান পেজ এসইও করতে হবে। আপনার টাইটেল ঠিক আছে কিনা, তারপরে আপনি ডেসক্রিপশান দিয়েছে কিনা, মেটা ট্যাগ ইউজ করছেন কিনা, মেটা ডেসক্রিপশান দিয়েছেন কিনা, ইউজার এক্সপিরিয়েন্স ঠিক আছে কিনা, আপনার ইন্টারনাল লিঙ্কিং করছেন কিনা, আউটবাউন্ড লিঙ্ক করছেন কিনা। তো এইগুলো আপনাকে সঠিকভাবে সুন্দরভাবে দিতে হবে। ইমেজ অপটিমাইজ করছেন কিনা, এগুলো যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে গুগলের কাছে গ্রিন সিগন্যালটা কোনোভাবে পৌঁছানো সম্ভব না। সুতরাং আপনার ওয়ান পেজ এসইওটা অনেক ভালোভাবে করতে হবে। নাম্বার 5, এটা কন্টেন্টকে আমরা কন্টেন্ট ইজ কিং, এটা আমরা সব সময় ধরে এসেছি। বাট কন্টেন্ট কিং বা কুইন হোয়াট এভার ইট ইজ, বাট কনটেক্সট, যেটা আমাদের কনটেক্সটটা, সেটাই কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি একটা কিওয়ার্ড নিলেন, সেটা নিয়ে কাজ করছেন, বাট আপনার কিওয়ার্ডে ইন্টেন্ট অনুযায়ী না লিখে আপনি অন্যান্য জিনিস, আননেসেসারি জিনিস নিয়ে আপনি পেজটা ভর্তি করে রাখলেন, সেটা কিন্তু কাজ হবে না। সুতরাং আপনার কিওয়ার্ড অনুযায়ী কনটেক্সট সঠিকভাবে প্রিসাইজলি এবং ইন্টেন্ট অনুযায়ী যদি না আগানো হয় তাহলে কিন্তু কোনোভাবেই সেটা আপনার স্ট্র্যাটেজির মধ্যে পড়বে না। সুতরাং আপনার একটা কন্টেন্টের সঙ্গে কনটেক্সটটা খুব প্রিসাইজলি ওটা করতে হবে, সুন্দরভাবে ম্যাচ আপ করতে হবে এবং প্যাচ আপ করতে হবে। তারপরে যেটা দেখতে হবে আমাদের টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও আপনার এটা আপনি যখন কোনো একটা সাইটে পাবলিশ করছেন তাহলে দেখতে হবে যে আপনার সাইটটা রেসপন্সিভ কিনা, এটা ওয়েল ডিজাইন কিনা, ইউজার এক্সপিরিয়েন্স কেমন, আপনার ব্রোকেন লিঙ্ক আছে কিনা, এটা ফাস্ট লোডিং হচ্ছে কিনা। তো সব কিছু মিলে কিন্তু আপনার এটা দেখতে হবে যে আপনার আসলে টেকনিক্যাল এসইওটা সব কিছু ঠিক আছে কিনা বা কোথাও কোনো ভুল আছে কিনা। যদি এরর আসে তাহলে ইনস্ট্যান্টলি সেটা ফিক্স করতে হবে, তা নাহলে আপনি অন্যদের তুলনায় অনেক পিছিয়ে যাবেন। যদি বাই চান্স আপনার একটা বাউন্স করে তাহলে আপনার কম্পিটিটর থেকে অনেক বেশি পিছিয়ে যাবেন। সুতরাং আপনার প্রতিটা জিনিসের দিকে আপনার সবসময় নজর রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে। এরপর নাম্বার 7 যেটা আমরা আলোচনা করব সেটা ব্যাকলিঙ্ক না রেলেভেন্ট লিঙ্ক। অর্থাৎ আমরা এর আগেও বলেছি যে ব্যাকলিঙ্ক করলেই শুধু হবে না, ব্যাকলিঙ্ক বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক থাকতে পারে। সেই আগের সময় যেমন প্রোফাইল লিঙ্ক, ব্লগ কমেন্ট, বুক মার্কিং, এই সমস্ত কিন্তু এখন কোনোভাবে কাজ আসে না। অর্থাৎ মনে করুন আপনার কোনো একটা সাইট আছে ফুড রিলেটেড, তাহলে আপনার ফ্রেন্ড বা অন্য কারোরই দেখা যাচ্ছে আপনি তার কাছে রিচ আউট করতে পারেন যার ফুড রিলেটেড সাইট আছে, তার একটা সাইটে কোনো একটা আপনি আর্টিকেল দিলেন, গেস্ট পোস্ট করলেন এবং আপনি একটা লিঙ্ক নিলেন। এই যে রেলেভেন্ট আপনার একটা নিশ থেকে আপনি একটা ব্যাকলিঙ্ক নিলেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুগল এটাকে গ্রিন সিগন্যাল হিসেবে নেবে, ওখান থেকে আপনার সাইটে জুস পাস করবে এবং আপনার সাইটটা খুব দ্রুত র্যাঙ্ক হবে ইনশাল্লাহ। তারপর অর্থাৎ আমাদের এটা বুঝতে হবে যে কোনো লিঙ্ক করলে হবে না, আপনার পারফেক্ট কন্টেক্সচুয়াল লিঙ্ক করতে হবে বা গেস্ট পোস্টিং করতে হবে অথবা এই ধরনের সঠিক লিঙ্ক, হাই রেলেভেন্ট লিঙ্ক করতে হবে আপনার নিশের সঙ্গে রেলেভেন্সি ঠিক রেখে। নাম্বার 8 যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্স ট্র্যাকিং। অর্থাৎ আপনার সবসময় ডেটাগুলো নজরে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারেন? আপনি অনেকে ইউজ করে Href ইউজ করতে পারে, SEMrush ইউজ করতে পারে, বাট গুগলের যেটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গোল্ড মাইন বলতে পারেন সেটা হলো GSC, গুগল সার্চ কনসোল, এবং GA4, গুগল অ্যানালিটিক্স 4। অর্থাৎ আপনি এখানে এত বেশি ডেটা পাবেন আপনার প্রোডাক্ট আসলে সেল হচ্ছে কি না, কারা আপনার আর্টিকেলটা দেখছে, কারা ক্লিক করছে, তাদের জেন্ডার কি, কোন দেশ থেকে দেখছে, কোন ডিভাইস থেকে দেখছে, তারা কোন পেজ থেকে কোন পেজে গেল, কোন পেজে কনভার্সন রেটটা বেশি, কোন পেজে আপনার কম কনভার্ট হচ্ছে, কোন পেজটা আপডেটেড না, বা কোন পেজ থেকে আপনার বাউন্স রেট বেশি হচ্ছে। অনেক
হান্ড্রেডস অফ ডেটা আপনি ওখান থেকে র ডেটা পাবেন, যেখান থেকে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন আসলে কোন পেজের উপরে আপনার কাজ করা উচিত, কোন পেজে কনভার্সন রেট বেশি, অথবা সেই রিলেটেড আরও আর্টিকেল দেওয়া উচিত। অর্থাৎ আপনি নিজে একটা ডিসিশন আসতে পারবেন আপনার কী করা উচিত। সুতরাং পারফরমেন্স ট্র্যাকিং করাটা অতি গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করে আর্টিকেল পাবলিশ করে র্যাঙ্ক হয়েছে, দ্যাটস ইনাফ, ইটস গোয়িং ওয়েল, বাট আপনি পারফরমেন্স ট্র্যাক না করলে আপনি ইউ আর ইন দ্য ডার্ক, আপনি কিছুই বুঝতে পারছেন না, আপনি অন্ধকারের মধ্যেই শুধুমাত্র চলছেন। সো আপনি কখন অ্যাক্সিডেন্ট করবেন নোবডি উইল নো। ওকে, 9 নম্বরটাই আমরা এখন যাচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, লাইক আদার্স ইউ নো দ্যাট, প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনি যে আর্টিকেল পাবলিশ করছেন সেটা কিন্তু রেগুলারিটি মেনটেন করে, অর্থাৎ নিয়মিত আপনার সে আর্টিকেলটা আপডেট করতে হবে। মনে করেন আপনি টেক নিয়ে কোনো আর্টিকেল লিখছেন, তো টেকটা রেগুলার বেজে কিন্তু এটা চেঞ্জ হয়। তো আপনার যদি এখন একটা আর্টিকেল লেখেন, এখন থেকে 6 মান্থস লেটারে কিন্তু ওইটা কোনো একটা আপডেট আসতে পারে। সুতরাং আপনার আর্টিকেলের মধ্যে যদি ওই আপডেটটা না থাকে, তাহলে যারা জানবে দে উইল নেভার কাম ব্যাক টু ইয়োর পেজ। সো আপনার সব সময় আপডেট রাখতে হবে, কোনো যে জিনিসটা আপডেট হচ্ছে সেই ইনফরমেশনটা নতুন করে ওখানে ইনসার্ট করতে হবে এবং আপনার আর্টিকেলটা আপডেট করে রাখতে হবে। 10 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো, এবং দিস ইজ দ্য লাস্ট ওয়ান উই আর গোনা টক অ্যাবাউট, এসইও মানে কিন্তু লং টার্ম একটা গেম, যেটা আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি। দিস ইজ নট আ গেম ফর ওয়ান ডে। আপনার ইট ক্যান টেক মান্থস, ইভেন 3 months, 5 months, 7 months, even a year, it doesn't matter, but you have to keep consistent on it, and then at the very last you will see the results, and those are all organic results. আপনার তখন কিন্তু পিপিসি ক্যাম্পেইন করতে হচ্ছে না, টাকা খরচ করতে হচ্ছে না, গুগলের কাছে আপনার টাকা দেওয়া লাগছে না। সুতরাং এই এসইওর মজাটাই কিন্তু আপনি তখন পাবেন। রেগুলারিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে, এবং আপনি যদি প্রপার ট্র্যাক করতে পারেন, একসময় দেখবেন যে আপনার সব কিছু কাজ করছে, প্রচুর পরিমাণে ট্রাফিক আসছে, আপনার কনভার্সন হচ্ছে, প্রোডাক্ট সেল হচ্ছে, everything is good and fair at the time. So you will have triumph at the time. So you got my point, right? So guys, আজ এই পর্যন্ত। এটা মোটামুটি আপনি যদি স্টেপ বাই স্টেপ গাইডগুলো ফলো করতে পারেন, বা এটা কাইন্ড অফ আপনার গাইডলাইন যদি এগুলো ফলো করতে পারেন বা এভাবে এগিয়ে যেতে পারেন, তাহলে আশা করি আপনার সাইট অনেক ভালো পারফর্ম করবে। এবং ওয়ালাইকুম রহমতুল্লাহ।